ছাত্রছাত্রীরা তোমাদের 10 মিনিট স্কুলে সবাইকে স্বাগতম। আজকে চৈত্রী সংক্রান্তি এবং আমরা আগামীকাল পয়লা বৈশাখ পালন করব। পয়লা বৈশাখের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য বায়োলজির দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে যাই, এ ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা দেখি। প্রথমেই আসো আমরা যে বিষয়টা দেখি, এখানে আমাদের আমরা আজকে যে বিষয়গুলো পড়ব এর মধ্যে আছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র পড়তে গেলে এটা খুবই একটু তোমাদের কাছে একটু কঠিন লাগে এবং এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবে যদি তোমরা আগে বুঝতে পারো যে এই রক্ত সংবহন তন্ত্রটা কেমন। আমরা দেখি দু ধরনের রক্ত সংবহন তন্ত্র। আমরা প্রথমেই যে রক্ত সংবহন তন্ত্রটা দেখছি সেটা হচ্ছে মাছের রক্ত সংবহন তন্ত্র এবং সেখানে আমরা যদি দেখি তাকাই তাহলে একটা অলিন্দ, একটা নিলয় এবং তারপর অন্তর্মুখী ধমনীতন্ত্র যা ফুলকাতে রক্ত সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এবং এখানে ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ব্যাপিত হয় এবং ব্যাপিত হওয়ার পর এটি অক্সিজেনযুক্ত হয়ে বহির্মুখী ধমনীতন্ত্রের মাধ্যমে বা ইফারেন্ট ধমনীতন্ত্রের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে। আমরা দেহকলায় দেখেছি যে অক্সিজেন প্রয়োজন হয় শ্বসনের জন্য, অন্তঃকোষীয় শ্বসনের বিশেষ করে, এবং এই অক্সিজেন যুক্ত হওয়ার পর সেখানে কোষীয় শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং তা দেহকলায় আবার চলে আসে এবং শিরাতন্ত্রের মাধ্যমে আবার সেটা হৃৎপিণ্ডে চলে আসে। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাই, দেখো হৃৎপিণ্ডেতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয় এবং হৃৎপিণ্ড আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুলকাতে নিয়ে যায়। তাহলে এই যে চক্রটা, এই অংশটায় যে অংশ, এই ক্ষেত্রে ওর হৃৎপিণ্ডটা সবসময় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। যেহেতু ওর হৃৎপিণ্ডটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে তাই একে আমরা বলি ভেনাস হার্ট। তো আমরা চলো শিক্ষার্থীরা দেখো, এই ক্ষেত্রে আমরা এই একমুখী রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে এরা সবসময় রক্ত সরবরাহ করে এবং এই ক্ষেত্রে আমাদের এই অ্যাফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম এবং ইফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম এই দুটোই খুব গুরুত্বপূর্ণ, এই দুটোই বেশি আসে এবং আসে হচ্ছে ভেনাস হার্ট সম্পর্কিত। প্রক্ষান্তরে মানুষের রক্ত সংবহন তন্ত্র যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে আসে, ডান অলিন্দ থেকে ডান নিলয় এবং ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে চলে যায় এবং এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে ব্যাপিত হয়ে বায়ুতে যায় এবং অক্সিজেন সেখানে যুক্ত হয়, কারণ আমরা জানি যে এখানে অক্সিজেনের পরিমাণ 20.78% এবং সেখান থেকে অক্সিজেনটা আবার পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয় এবং বাম নিলয় থেকে পরবর্তীতে ধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে। তাহলে মানব দেহের রক্ত সংবহন তন্ত্র আর মাছের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে একটু তফাৎ রয়েছে। শুধু আমরা এই ধরনের একমুখী রক্ত সংবহন তন্ত্র দেখি হচ্ছে মাছে, আর এই ধরনের দ্বিচক্র রক্ত সংবহন তন্ত্র আমরা যেখানে একটা পালমোনারি চক্র এবং একটি সিস্টেমিক চক্র, দুটো চক্র দেখতে পাই, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী দেখতে পাই। তাহলে আমরা দেখলাম যে আমাদের সরীসৃপ, পাখি, স্তন্যপায়ীতে দ্বিচক্রের মাধ্যমে রক্ত সরবরাহ করে থাকে। তাহলে বন্ধুরা আমাদের এই বিষয়ে খুব বোধগম্য হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের মাছের রক্ত সংবহন তন্ত্র একমুখী সংবহন তন্ত্র। চলো আমরা এর পরের অংশটা চলে আসি। আমরা রুই মাছের হৃৎপিণ্ডটাকে আমরা বলি ভেনাস হার্ট। তো এই ভেনাস হার্ট কেন? আমরা বলেছি যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তই সে নিয়ে আসে সবসময়। তো চলো এই হৃৎপিণ্ডটার গঠন এবং এর চিহ্নিত চিত্র অনেক সময় আসে। তো আমরা কিভাবে এই ছবিটা আঁকবো এবং কিভাবে এর বর্ণনা দিব একটু দেখে নেই। দেখো, একটু লক্ষ্য করো, এইদিকে দুদিকে দুটো ডাক্টাস কুভিরিকাস থেকে দেহের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এবং যকৃৎ থেকে হেপাটিক শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এদের একটা উপপ্রকোষ্ঠ যেটাকে আমরা বলি সাইনাস ভেনোসাস, এই সাইনাস ভেনোসাসে চলে আসে। সাইনাস ভেনোসাস থেকে আমরা এর পরবর্তীতে দেখি যে এটি অলিন্দে চলে আসবে। তবে এক্ষেত্রে আমরা একটু জানি যে হৃৎপিণ্ড কিন্তু সংকোচন প্রসারণ হয়, তাহলে অলিন্দ যখন প্রসারিত হয় তখন নিলয় কিন্তু সংকোচন।
তাই অলিন্দ যখন প্রসারণ হয় তখন বায়ুশূন্যতাজনিত টান কাজ করে। বায়ুশূন্যতাজনিত টানের কারণে দেখা যায় এখানে একটি একমুখী ভালভ আছে, সেই ভালভ দিয়ে শূন্যতাজনিত কারণে এখানে অলিন্দে রক্ত চলে আসে। এই ভালভটার নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল ভালভ বা সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। আমরা এখানে দেখলাম সাইনাস ভেনোসাস এবং অনিন্দ, এই দুটোর মাঝখানে তাহলে কোন কপাটিকা রয়েছে? এটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। এরপরে অলিন্দ থেকে নিলয়ের দিকে যখন যাবে তখন অলিন্দ কিন্তু সংকোচন হবে, নিলয় কিন্তু তখন হবে প্রসারণ। নিলয়ের প্রাচীরটা কিন্তু অনেকটা পুরু, তোমরা আঁকার সময় কিন্তু এই জিনিসটা খেয়াল করবে, নিলয়ের প্রাচীরটা কিন্তু অলিন্দের চাইতে পুরু থাকে এবং অলিন্দ যখন প্রসারিত হবে নিলয় তখন সংকোচন। আর এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে যখন সংকোচন হবে, যেহেতু এটা একমুখী ভালভ, সেহেতু কখনই সাইনাস ভেনোসাসে রক্ত চলে যাবে না, এই রক্তটা চলে আসবে হচ্ছে অলিন্দ থেকে নিলয়ে। এবং নিলয়ের প্রসারণ কারণে আমরা দেখতে পাচ্ছি যে নিলয় প্রসারিত হলে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত চলে আসে এখানে, এবং এরপর নিলয় থেকে আবার সংকোচন হলে এখানে একটা ভালভ আছে অলিন্দ নিলয় কপাটিকা বা ভালভ। এই অলিন্দ নিলয় কপাটিকাটা কিন্তু রক্তকে অলিন্দ থেকে নিলয় আসতে দেয়, কিন্তু সেটাকে বিপরীত দিকে যেতে দেয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে অলিন্দের সংকোচন ও নিলয়ের প্রসারণের মাধ্যমে এখানে চলে আসে। এবার নিলয় যখন সংকোচন করে তখন আমরা দেখব যে এই রক্তটা একমুখী ভালভ দিয়ে উপরে উঠবে না, এটা আবার সামনের দিকে প্রসারিত হবে। এবং এক্ষেত্রে আরেকটি উপপ্রকোষ্ঠ, আমরা বলেছি যে হৃৎপিণ্ডে দুটো প্রকোষ্ঠ এবং দুটো উপপ্রকোষ্ঠ রয়েছে, এর মধ্যে অলিন্দ নিলয় হচ্ছে প্রকোষ্ঠ, আর সাইনাস ভেনোসাস এবং কোনাস আর্টেরিয়াসাস বা বালবাস আর্টেরিয়াসাসটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। তার এক্ষেত্রে যখন নিলয় সংকোচন হয় তখন সেই ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা চলে আসে এই বালবাস আর্টেরিয়াসাসে। এবং এখানেও পরপর তিনটি ছোট ছোট একমুখী কপাটিকা রয়েছে, যেগুলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে সামনে আমাদের অঙ্কীয় মহাধমনী বা আমরা মাছের ক্ষেত্রে অঙ্কীয় মহাধমনীর দিকে এটা ধাবিত হয়। আমরা জানি যে অ্যাফারেন্ট বা অন্তর্মুখী ধমনীটা এই অঙ্কীয় মহাধমনী থেকেই তৈরি হয়। তাহলে চলো বন্ধুরা, তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কোথায়। তো তোমরা অন্যান্য বন্ধুদেরকে এই বিষয়গুলো শেয়ার করো দ্রুত, এবং তারাও যেন আমাদের এই 10 মিনিট স্কুলের এই এইচএসসি প্রোগ্রামটা ভালোভাবে দেখতে পারে। তো এবার চলো বন্ধুরা, আমরা এর পরের অংশটায় যাই। আমরা এখানে দেখেছিলাম যে এখানে দুটো ডাক্টাস কুবিরিকাস, দুটো হেপাটিক ভেইন সাইনাস ভেনোসাসে আছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে রুই মাছে, এবং তারপর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অলিন্দ থেকে নিলয় থেকে বালবাস আর্টেরিয়াসাস হয়ে এভাবে ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে সামনের দিকে প্রসারিত হয়। তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে রুই মাছের অ্যাফারেন্ট ধমনিকা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো অ্যাফারেন্ট ধমনিকা এখানে প্রধানত ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে চারটা ফুলকা এবং একটা আমরা সিউরোব্রাঙ্ক বলি, এই সিউরোব্রাঙ্কের মাঝখান দিয়ে এরা চার জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী ফুলকাতে রক্ত প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করে, এবং এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো ফুলকাতে প্রবেশ করার পরে এটা অক্সিজেনযুক্ত হয়। অক্সিজেনযুক্ত হওয়ার পর সেটা আবার ইফারেন্টের মাধ্যমে পুরো দেহে ছড়াবে। তাহলে অ্যাফারেন্টটা অনেকটা সহজ, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রধান একটি ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী এবং চার জোড়া অন্তর্মুখী ধমনিকা, এই নিয়েই কিন্তু অ্যাফারেন্ট সিস্টেম। এবার চলো আমরা ইফারেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করার আগে আমরা দেখে নেই কিভাবে ওরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অ্যাফারেন্ট থেকে ইফারেন্টে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিনিময় করে। বন্ধুরা, আমাদের এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রুই মাছের শ্বাস প্রশ্বাস হচ্ছে কিভাবে। চলো আমরা একটু দেখে নিই। আমরা জানি যে রুই মাছের এখানে কানকোর পিছনের দিকে একটা ব্রাঙ্কিস্টিক্যাল মেমব্রেন থাকে, এবং এই মেমব্রেনের মাধ্যমে সে তার শ্বাস প্রশ্বাসটা পরিচালিত করে। বিশেষ করে মুখ দিয়ে পানি ঢুকিয়ে নেয়, পানিতে দ্রবীভূত অক্সিজেনগুলোকে আটকে রাখে প্রথমে মুখ গহ্বরে, এবং পরবর্তীতে মুখ গহ্বরের তল এবং এই মুখচ্ছিদ্রের কপাটিকা বন্ধ করে দেয় এবং সজোরে ফুলকা দিয়ে বের করে দেয়। তো আমরা এই ফুলকার ক্ষেত্রে দেখি যে আমরা মূলত দুটো জিনিস এই ফুলকাতে আছে।
দেখো এখানে একটা ছবি রয়েছে, তিনটি জিনিস। একটা হচ্ছে ফুলকার ভিতরে ফুলকা ফিলামেন্ট আছে বা ফুলকা সূত্রক, তারপর আছে একটি অস্থিময় ফুলকা আর্চ বা গিল আর্চ, আর উপরের দিকে থাকে গিল র্যাকার। তো এই ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা একটু লক্ষ্য করি, এর পরবর্তী জিনিসটা দেখো, দুটো ফিলামেন্ট কিন্তু বাইরের দিকে, যে অংশটা বাইরের দিকে প্রেশার করে সেই অংশে দেখা যায় দুটি করে ফিলামেন্ট রয়েছে আর গিল আর্চের সাথে। এখন এই ফিলামেন্টগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে এই ফিলামেন্টগুলোর মধ্যে অসংখ্য ল্যামিলি আছে। এই ল্যামিলিগুলোর মধ্যে অ্যাফারেন্ট ধমনী আর ইফারেন্ট ধমনিকা আছে, এবং এই অ্যাফারেন্ট ইফারেন্ট ধমনিকা দেখো এখানে কৈশিক জালিকার সৃষ্টি করে। আমরা জানি যে কৈশিক জালিকা কিন্তু এক স্তর বিশিষ্ট আবরণী কলা দিয়ে তৈরি, এবং এইটি কিন্তু যে কোনো জিনিস ব্যাপিত করতে পারে খুব সহজে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, যখন এই অ্যাফারেন্ট থেকে ইফারেন্টের দিকে কৈশিক জালিকার মাধ্যমে যখন রক্ত প্রবাহিত হয় তখন ঠিক সজোরে পানিটা কিন্তু বের হয়ে আসে। আমরা একটু পরের ছবিটায় দেখি, দেখো এটি মুখছিদ্রের মাধ্যমে ওরা প্রথমে পানি নিচ্ছে মুখ গহ্বরের মধ্যে, তখন কানকোর পিছনের দিকে ব্রাঙ্কিওস্টিকাল মেমব্রেন দ্বারা এটা আবদ্ধ করে রাখে পানিটাকে। সে মুখ গহ্বরের তলদেশের মাধ্যমে তলদেশটাকে নামিয়ে মুখ গহ্বরটাকে আয়তনে বাড়ানোর পরে সে এখানে অক্সিজেনযুক্ত অবস্থা পানিগুলোকে তার ভলিউম বা তার আয়তনটা বাড়িয়ে নেয়। এরপর তার কপাটিকাকে বন্ধ করে সজোরে মুখ গহ্বরের মেঝে উপরের দিকে চালিত করে ফলশ্রুতিতে, এবং কানকোর ব্রাঙ্কিওস্টিকাল মেমব্রেন তখন খুলে যায়, তখন সজোরে পানিগুলো বের হতে থাকে। তাহলে এক্ষেত্রে সে ইনহেলিং বা শ্বাস গ্রহণ করলো, আর এক্ষেত্রে সে শ্বাস ত্যাগ করলো। এক্ষেত্রে সে কীভাবে শ্বাস ত্যাগ করলো? পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এর আগের ছবিটায় আবার একটু ফিরে আসি। তাহলে একটু লক্ষ্য করো, এই যে যখনই এই ল্যামিলিগুলো দিয়ে যখন পানিগুলো বের হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে, এখানে 5% অক্সিজেন থাকে, এটা বিপরীত দিকে তখন পানিতে দ্রবীভূত অক্সিজেন থাকে 100%, সেটা আস্তে আস্তে 15%-এ চলে যায়, বের হয়ে আসে, আর রক্ত প্রায় 90% অক্সিজেন যুক্ত হয়ে যায়। এই অবস্থাটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট সিস্টেম, এবং কাউন্টার কারেন্ট সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু তাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। এবার চলো বন্ধুরা, এটার সাথে এখনও আমাদের প্রায় 45 মিনিটস বাকি আছে। বন্ধুরা বাকি যারা আছে, যারা আমাদের এই 10 মিনিটস স্কুল লাইভ দেখছে, তাদেরকে শেয়ার করো, এবং বন্ধুদের নিয়ে আমরা আমাদের এই এইচএসসি যে প্রোগ্রামটা সেটা আবার আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা এটাকে যত পারো শেয়ার করতে থাকো। এরপরে দেখো বন্ধুরা, এর আগের পোর্শনে আবার চলে যাই। এই ফুলকাগুলো থেকে আবার অক্সিজেনযুক্ত রক্ত কি হচ্ছে, ইফারেন্ট বা বহি ফুলকার ধমনির মাধ্যমে চলে আসছে, এবং এগুলো চলে আসার মাধ্যমে প্রথম সিউডোব্রাঙ্ক বা সিউডোব্রাঙ্কের প্রথম ফুলকার মধ্যে দিয়ে প্রথম ইফারেন্ট ব্রাঙ্কিওল, দ্বিতীয়টাও এভাবে চলে আসে। অবশ্য দ্বিতীয়টার একটা অংশ কার্ডিয়াকে রক্ত সরবরাহ করে, এবং প্রথমটার একটা অংশ অপথ্যালমিক অংশে রক্ত সরবরাহ করে। এরপরে দ্বিতীয়টা এবং তৃতীয় চতুর্থটা একসাথে এই মাথার কাছাকাছি একটি ল্যাটারাল অ্যাওটা তৈরি করছে। দুদিকের দুটো ল্যাটারাল অ্যাওটা সামনের দিকে একটা ক্যারোটিড ধমনির মাধ্যমে সামনের দিকে চলে যাচ্ছে, এবং পিছনের দিকে এবং একটি ডর্সাল অ্যাওটার মাধ্যমে পিছনের দিকে রুই মাছের রক্ত সরবরাহ করছে। এই যে ল্যাটারাল অ্যাওটা দুটো সামনের দিকে ক্যারোটিডের এবং পিছনে ডর্সাল অ্যাওটা তৈরি করছে, এবং সে একটা চক্রাকার অবস্থান তৈরি করছে, যাকে আমরা বলি সার্কিউলার সেফালিকাস। এর পরের বিষয়টা হচ্ছে ডর্সাল অ্যাওটা থেকে আমরা দেখতে পাই যে দেহের এক একটা পোর্শনে রক্ত সরবরাহ করছে, যেমন সাবক্লেভিয়ান মানে ওর বক্ষ পাখনা এই অঞ্চলে রক্ত সরবরাহ করে, সিলিয়াক হচ্ছে পাকস্থলী, এরপর মেসেন্টারি অন্ত্র, এবং তারপর রেনাল মানে বৃক্কে, তারপর ইলিয়াক মানে শ্রোণীচক্রের অংশ, প্যারাইটাল দেহের পার্শ্বীয় অঞ্চলে, এবং কর্ডাল একেবারে লেজ অঞ্চলে রক্ত সরবরাহ করে।
বন্ধুরা, আমরা এই মাধ্যমে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট রক্ত সংবহনতন্ত্র, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এভাবে উপস্থাপন করতে পারি ছবির মাধ্যমে। এবং ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে লেবেলিং করতে হবে। ছবি কিন্তু খুব আর্টিস্টিক হওয়া দরকার নেই, ছবিটা হতে হবে ডায়াগ্রামেটিক। এবং ডায়াগ্রামেটিক ছবি কিন্তু চেষ্টা করবা। এবং একটা জিনিস খেয়াল করবা, ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু একটু কনফিডেন্স, কয়েকবার চর্চা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত চর্চা করবা তত তোমার পারফেক্টনেস আসবে। তো আশা করি ইনশাল্লাহ তোমরা এটার উত্তর দিতে পারবে ভালোভাবে। এরপরে চলো আমরা আরেকটা পোর্শন দেখে নেই এরই। এটা হচ্ছে আমরা শিরাতন্ত্র, এবং যের মাধ্যমে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ওর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং তারপর অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবেশ করে। এখন সারা দেহে থেকে যে শিরাতন্ত্রটা আমাদের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে, সেটাকে একটু দেখে নিই। চলো আমরা সেটাকে দেখছি। এখন দেখো, আমরা বলছি সারা দেহ থেকে, তাহলে নিশ্চয়ই দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডের দিকে আসবে। তাহলে বর্ণনাটা ওভাবেই আমাকে করতে হবে যে সারা দেহ থেকে কিভাবে হৃৎপিণ্ডের দিকে আসে। আমরা একটু লক্ষ্য করি, পুচ্ছ শিরা বা কডাল ভেইন, সেখান থেকে দুটো ভাগ হয়ে যায়। একটা হচ্ছে অগ্রস্থ উদরীয় শিরা হয়ে এদিকে সামনে আসে, আরেকটা দুটো বৃক্ক, আমরা এখানে দুটো বৃক্ক দেখতে পাচ্ছি, দুটো বৃক্কে দুটো শাখা যায়। একটার নাম হচ্ছে রেনাল পোর্টাল, কারণটা হচ্ছে পোর্টাল এই ক্ষেত্রে তোমাকে একটু জানতে হবে। পোর্টাল শিরা হচ্ছে যে সকল শিরা সরাসরি হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যায়, মানে যে সকল শিরা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। তো যে সকল শিরা সরাসরি হৃৎপিণ্ডে রক্ত না নিয়ে অন্য কোনো অঙ্গে রক্ত সরবরাহ করে তাদেরকে আমরা বলি পোর্টাল শিরা। তো পোর্টাল শিরাগুলোর এখানে দেখতে পাচ্ছি রেনাল পোর্টাল শিরা, এখানে কিডনি বা বৃক্কে এখানে শাখা প্রশাখা বিস্তৃত করেছে বাম দিকেরটা, এখানে এই রেনাল পোর্টাল শিরা। আর ডান দিকেরটা কিন্তু আমরা পোর্টাল শিরা বলছি না, এটাকে বলছি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, যেটা উপরের দিকে একেবারে চলে গেছে। এখন এই ক্ষেত্রে রেনাল পোর্টাল শিরাগুলোই হচ্ছে কি আবার উপরের দিকে বাম কার্ডিনাল শিরা, এদিকে ডান কার্ডিনাল শিরা হয়ে উপরের দিকে যাচ্ছে। মাঝখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে দু সাইডে অনুপ্রস্থ শিরা ব্যাপ্ত থাকে, এবং এখান থেকে বাম এবং ডান থেকে কতগুলো খণ্ডকীয় শিরা দুদিকে চলে গেছে। এরপর দুদিকে দুটো কার্ডিনাল শিরা, প্রত্যেকটা এসে এখানে প্রথমে সাবক্লেভিয়ান শিরা, তারপর সম্মুখ কার্ডিনাল শিরা এবং ইনফিরিয়র জগুলার শিরার মাধ্যমে একসাথে হয়ে ডাক্টাস কুভিরিকাস তৈরি করে। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে দুটো ডাক্টাস কুভিরিকাস সাইনাস ভেনোসাস নামে একটা উপপ্রকাশে মিলিত হচ্ছে, সেই দুটো ডাক্টাস কুভিরিকাস হচ্ছে এই দুটো। আরেকটা অংশ যেটা পুচ্ছ শিরা থেকে এসেছিল, যেটাকে আমরা অগ্রস্থ উদরীয় শিরা বলেছিলাম, সেটা থেকে সিলিয়াকো মেসেন্টারি শিরা একসাথে যুক্ত হয়ে যায় হেপাটিক পোর্টাল শিরা। আমরা মাছের ক্ষেত্রে দেখতে পাই ওদের রেনাল পোর্টাল এবং হেপাটিক পোর্টাল নামে দুটো শিরাই আছে। হেপাটিক পোর্টাল এখান থেকে খাদ্য উপাদানগুলোকে নিয়ে যকৃতে জমা হয়। যকৃত তো আমরা জানি যে যকৃতকে আমরা বলা হয় সঞ্চয় ঘর কোষের, এবং সেখানে এই জিনিসগুলো সঞ্চিত হয়, খাদ্য উপাদানগুলো এখান দিয়ে নিয়ে এখানে সঞ্চিত হয়। এরপর সেখান থেকে আবার কৈশিক জালিকা বিস্তৃত হয়। পোর্টাল শিরা তো আমরা জানি যে অন্য কোনো অঙ্গের শাখা প্রশাখা বিস্তৃত করে, এবং তারপর দুটো হেপাটিক শিরা আবার সাইনাস ভেনোসাসে মুক্ত হয়। আমরা এইভাবে দেখব যে রুই মাছের শিরাতন্ত্র মাধ্যমে সে তার সাইনাস ভেনোসাসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে গ্রহণ করে। রুই মাছের অন্যান্য আরও কিছু অংশ খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমত দেখালাম রক্ত সংবহনতন্ত্র, এটা পড়তে গিয়ে আমরা দেখে দিলাম শ্বসনতন্ত্র। এখন আমরা যাব আর একটা অংশ যেটা ছোট প্রশ্ন হিসাবে অনেক সময় আসে, সেটা হচ্ছে চিনো এই জিনিসটি? হ্যাঁ, তোমরা বোধহয় বুঝতে পেরেছ। আমরা অনেকে বলি মাছের বালিশ তো বা পটকা। আসলে পটকা রুই মাছের একটা অতি প্রয়োজনীয় অঙ্গ। কারণটা হচ্ছে সে পানিতে ভেসে থাকতে হয়, আর পানিতে ভাসার জন্য পটকার কিন্তু খুব গুরুত্ব রয়েছে। এই পটকা দিয়ে সে হাইড্রোস্ট্যাটিক বা পানিতে তার অবস্থান, ভেসে থাকার অবস্থান নির্ণয় করে। যখন তার প্রয়োজন হয় তখন পটকা ফুলিয়ে উপরে উঠে আসে, তখন প্লাবতার নিয়মে সে উপরে উঠে আসবে। আবার যখন প্রয়োজন হয় সে পানির গভীরতে চলে যায়। এই জিনিসটা একটি গুরুত্বপূর্ণ যে পটকা কী। অনেক সময় এই পটকা অক্সিজেন গ্রহণ করা, বিশেষ করে এটা আমাদের রুই মাছের অন্ননালীর সাথে এটা যুক্ত থাকে, এবং এই পটকার মধ্যে যাদের মানে
নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে ফাইসোস্টোমাস বলে, আর যাদের থাকে না তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস। মনে থাকবে এই দুটো টার্ম খুব আসে, ফাইসোস্টোমাস এবং ফাইসোক্লিস্টাস। তো এরপরে এই পটকাটার অংশটা একটু লক্ষ্য করো। এই পটকায় একটা বিশেষ করে হেপাটিক পোর্টাল ভেইন আর নিউমেটিক আর্টারির একটা অংশ যুক্ত থাকে, এবং পটকার এক জায়গাটা খুব লালচে দেখা যায়, যার নাম হচ্ছে গ্যাস গ্ল্যান্ড, যা দ্বারা সে অক্সিজেন ভরে। বিশেষ করে রুই মাছের খুব যখন পানিতে অক্সিজেন কম থাকে, বিওডি আমরা বলি, তখন এই ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ করে এই গ্যাস গ্ল্যান্ড, এবং এক্ষেত্রে অক্সিজেনের সিলিন্ডার হিসেবেও কাজ করে। তাহলে রুই মাছের পটকা শুধু প্লাবতার ক্ষেত্রে কাজ করে না, অক্সিজেন সিলিন্ডার হিসেবেও কাজ করে। আরও একটা বিষয় আছে, কোনো মাছ আছে যারা শব্দ সৃষ্টি করতে পারে, যেমন আমরা ফুসফুস থেকে বায়ুতাড়িত শব্দ যেমন আমরা বায়ুতাড়িত অংশ দিয়ে যেমন শব্দ সৃষ্টি করি, ঠিক একই রকম করে সুইম ব্লাডার দিয়ে তারা শব্দ সৃষ্টি করতে পারে। এছাড়া এই পটকার অংশটি অনেক সময় কিছু ছোট ছোট কয়েকটি অসিকেলস বা অস্থি দ্বারা অন্তঃকরণের সাথে সংযুক্ত, যা ভারসাম্য রক্ষায়ও সাহায্য করে থাকে। তো আমরা আশা করি রুই মাছ থেকে তোমাদের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোকে মোটামুটি এই কয়েকটা বিষয় সলভ করার কারণে তোমরা এখন খুব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা রুই মাছ ছাড়াও আর একটা অংশ নিয়ে একটু রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, বুঝতেই পেরেছ এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘাস ফড়িং। এই ঘাস ফড়িংয়ের এই ছবিটা সব বইয়েই আছে, প্রায় সব বইয়েই আছে, এবং এটার সাথে তোমরা সব পরিচিত। তো ঘাস ফড়িংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, এর মধ্যে হিমোসিল, হিমোলিম্ফ কি, তারপর রক্ত সংবহন থেকে তন্ত্র থেকে, এবং তারপরে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আসতে পারে। এছাড়া এখানে পৌষ্টিকতন্ত্রটাও দেখানো হয়েছে, এটাও নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমেই যেহেতু আমরা রুই মাছের রক্ত আলোচনা করেছি, আমরা এখানেও একটু রক্ত সংবহন তন্ত্র অনেক সময় অনেক প্রশ্নই আসে লিঙ্ক করে, যে রুই মাছ মানুষ অথবা রুই মাছ ঘাস ফড়িং মানুষ, এদের লিঙ্ক করে একটা স্টেম দিয়ে দেয়, তখন তোমরা কিভাবে উত্তর দিবে, এই জন্যই আমি একসাথে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র আলোচনা করছি। একটু লক্ষ্য করো, রুই মাছের এই ক্ষেত্রে আমরা জানি যে উপরের দেহের ত্বকটাকে আমরা বলি টার্গাম, আর নিচের দেহের অংশটাকে বলে স্টার্নাম। আমাদের এই হাড়ের নাম কি? স্টার্নাম। তাহলে আমাদের এই হাড়ের নাম স্টার্নাম, ঠিক অবাক করার বিষয়, ওদেরও এই নিচের দিকের এই স্ক্লেরাইড পার্টটাকে আমরা বলি হচ্ছে স্টার্নাম। এখন এই টার্গাম আর স্টার্নামের মাঝখানে আছে খাদ্যনালী, এই জিনিসটা হচ্ছে খাদ্যনালী। তাহলে এই খাদ্যনালীটা এবং দেহত্বকের মাঝখানের যে অংশটা, আমরা এটাকে বলি সিলম বা দেহগহ্বর। কিন্তু এক্ষেত্রে আসল ঘাস ফড়িংয়ের দেখা যায় এই খাদ্যনালী এবং দেহত্বক, এই দুটোর মাঝখানের যে গহ্বরটা আছে সেটা দুটো পর্দা দিয়ে বিভক্ত। আমরা বোধহয় পর্দাটাকে অতটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, আমরা একটু দেখি এইরকম করে একটা দাগ দিয়ে নিই। দাগ দিলে বোধহয় আমরা বুঝতে পারছি একটা পৃষ্ঠীয় পর্দা রয়েছে, আর এই সাইডে আর একটা দাগ দিয়ে নিই, সেটা হচ্ছে অঙ্কীয় পর্দা। তো এই পৃষ্ঠীয় আর অঙ্কীয় পর্দার মাঝখানে কিন্তু আছে হচ্ছে এই আমাদের খাদ্যনালীটি। তাহলে এখন আসো আমরা একটু বিষয়টাকে একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে পৃষ্ঠীয় পর্দার অংশ, আর এখানে আছে অঙ্কীয় পর্দার অংশ, ঠিক আছে? তাহলে এই গহ্বরটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি, এই দুটো পর্দা গহ্বরটাকে তিনটা। যেহেতু এখানে একটু লক্ষ্য করো, এখানে হৃৎপিণ্ডের এবং রক্ত অ্যাওটা রয়েছে, মানে আমরা পুরো কার্ডিয়াম বা হৃৎপিণ্ড রয়েছে, তাই এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। এই গহ্বরটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। এরপর আমরা জানি যে ভিসেরা মানে হচ্ছে পাকস্থলী, আমাদের ভিসেরা মানে হচ্ছে পাকস্থলী বা অন্ত্র, পাকস্থলী এবং অন্ত্র। তাহলে এই অঙ্কীয় এবং পৃষ্ঠীয় এবং অঙ্কীয় এই দুটোর মাঝখানে আছে পেরিভিসেরাল সাইনাস। এই জায়গার যে গহ্বর, দেহ গহ্বরটা, সেটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। এটি তাহলে কার্ডিয়াল সাইনাস এটি, পেরিভিসেরাল সাইনাস এটি, আর নিচের দিকে স্নায়ুতন্ত্র বিদ্যমান, এটা একটা স্নায়ুতন্ত্র, এবং এ কারণে এটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে আমরা তিনটি অংশ পেয়ে পাচ্ছি, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস,
পেরিভিসারাল সাইনাস আর হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এই তিনটা সাইনাস একসাথে বলা হয় হিমোসিল। তো বন্ধুরা, তোমরা এই যে হিমোসিল বা দেহগহ্বর কেন বলা হয়, এটা একটা প্রশ্ন আসে না যে স্যার সিলম না বলে বলছে হিমোসিল। আসলে এটা হিমোলিম্ফ নামে রক্তপূর্ণ, তাই এই ধরনের গহ্বরটাকে বলা হচ্ছে হিমোসিল। তাহলে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এদের দেহ গহ্বর রক্তপূর্ণ এবং এই রক্তের পূর্ণ গহ্বরেই কিন্তু ওদের রক্ত সংবহন হয় এবং কিছুটা নালী আছে, আবার কিছু ওপেন বা মুক্ত। তাহলে ওদের রক্ত সংবহন, যেমন আমাদের রক্ত সংবহন তন্ত্র বা একটু আগে আমরা আলোচনা করলাম রুই মাছের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকার মধ্যে দিয়ে যায়, ওরা বদ্ধ প্রকৃতির। কিন্তু এদেরটা হচ্ছে বদ্ধ প্রকৃতির না, এদেরটা হচ্ছে মুক্ত প্রকৃতির। এবং এই মুক্ত প্রকৃতির হওয়ার কারণেই দেখা যাচ্ছে এদের হৃৎপিণ্ডটা এই দিক দিয়ে পিছন দিকে এখানে প্রায় আমরা 60টি হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি। 60টি হৃৎপিণ্ড সামনের সম্মুখ ক্যাওটা দিয়ে দেহের সামনের দিকে রক্ত সরবরাহ করে এবং পুরো দেহে রক্ত সরবরাহ হয় এবং এভাবে তারা ওপেন বা মুক্ত রক্ত সংবহনের মাধ্যমে দেহের রক্ত সরবরাহ করে। তবে একটা জিনিস খেয়াল করবে, ওদের রক্তে কিন্তু হিমোলিম্ফ থাকে, কোনো রঞ্জক কণিকা থাকে না। আমাদের লোহিত রক্ত কণিকায় যেমন হিমোগ্লোবিন থাকে, ওদের কিন্তু তা থাকে না, যে কারণে ওদের রক্ত কিন্তু কখনোই অক্সিজেন সরবরাহ করে না। এ কারণে ওদের আলাদা একটা তন্ত্র রয়েছে, ট্রাকিয়াল তন্ত্র। তবে ট্রাকিয়াল তন্ত্র পড়ার আগে আমরা আবার একটু রক্ত সংবহন তন্ত্রে যাই। চলো, রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে 60টা হৃৎপিণ্ড রয়েছে ওদের এবং 60টা হৃৎপিণ্ডের পিছনের দিকে আমরা এখানে দেখতে পাই একটা পশ্চাৎ আওটা এবং এদিকে দেখতে পাই একটি সম্মুখ আওটা রয়েছে। 60টা হৃৎপিণ্ড, একটু তাজ্জব বিষয় না? আসলে আমরা একটা হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ, ওর 7টা হৃৎপিণ্ড এবং এই হৃৎপিণ্ডগুলো প্রথমত পিছন দিক থেকে সামনের দিকে সংকোচন হয়। কিভাবে হয়? এদের প্রত্যেকটা হৃৎপিণ্ডের মাঝখানে একটা ছিদ্র আছে, একটার সাথে আরেকটা জয়েন্ট, এবং এটাকে আমরা বলি অস্টিয়াম। যে ছিদ্রটা থাকে তার নাম অস্টিয়াম। এখন অ্যালোরি পেশির মাধ্যমে ওরা এই সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে। যখন অ্যালোরি পেশি প্রসারণ, তখন এই হৃৎপিণ্ডের এই পাশটা সংকুচিত হয়ে থাকে, তখন অস্টিয়া দিয়ে রক্ত প্রবেশ করে, বিশেষ করে পেরিকার্ডিয়াল সাইনাসের রক্তগুলো প্রবেশ করে। এখন এই রক্তগুলো প্রবেশ করার পর দেখা যায় পিছন দিক থেকে ওদের সংকোচনটা শুরু হয়। সংকোচনটা শুরু করে এরা পৃষ্ঠীয় ডর্সাল আউটার মাধ্যমে এই মস্তিষ্কের সাইনাসে রক্ত সরবরাহ করে এবং এই মস্তিষ্কের সাইনাসে রক্ত সরবরাহ সবচেয়ে বেশি হবে এবং সেখান থেকে আস্তে আস্তে সেটা আবার পেরিনিউরাল সাইনাসে রক্ত সঞ্চালন করে ফেলে। এভাবে এদের পুরো দেহে রক্ত সঞ্চালিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন এটার হৃৎপিণ্ডগুলো সংকোচন হয়, তখন রক্ত কিন্তু এই ভিসারাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে চলে আসে এবং পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে। ঠিক একই রকম এখানে যখন ভ্যাকুয়াম তৈরি হয় বা এখান থেকে রক্ত যখন পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, ঠিক একই রকম পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত পেরিভিসারাল সাইনাসে যায়। তাহলে এভাবে পুরো দেহে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্পের মতো সামনের দিকে রক্ত সরবরাহ করা, আর পুরো দেহে এভাবে রক্ত ফ্লো হতে থাকে। এভাবেই এদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। এর পরবর্তীতে আমরা এখন আরেকটি অংশ এর যে বলেছিলাম যে এদের রক্তের মধ্যে কি নেই, আমরা দেখতে পাচ্ছি আমরা যেহেতু ওদের রক্তে কোনো হিমোলিম্ফে কোনো রঞ্জক কণিকা নেই, তাহলে ওদের কি বিকল্প কিছু জিনিস দরকার রয়েছে। এক্ষেত্রে ওদের রয়েছে বিশেষ তন্ত্র, যেটা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। তো এই ট্রাকিয়াল তন্ত্রের ব্যাপারে আমাদের একটু জানতে হবে। ট্রাকিয়াল তন্ত্রের ব্যাপারে বিশেষ করে ট্রাকিয়াল তন্ত্র কী, ট্রাকিয়া ট্রাকিডের মধ্যে পার্থক্য কী, এমনকি এমনও আসতে পারে যে এর মাধ্যমে শ্বসন প্রক্রিয়াটা বর্ণনা করো।
তো তোমাকে কিন্তু সবগুলোর ব্যাপারেই রেডি থাকতে হবে। ওদের ট্রাকিয়াল তন্ত্রের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেমন নাসারন্ধ্র রয়েছে, ওদেরও কিন্তু আছে স্পাইরাকল। এই স্পাইরাকল হচ্ছে ওদের টার্গাম স্টারনামের জয়েনিংয়ের যে জায়গাটা প্লুরা, সেই জায়গায় ওদের প্রায় 10 জোড়া, দুপাশে 10 জোড়া স্পাইরাকল রয়েছে, এবং এর মধ্যে 2টি হচ্ছে বক্ষ দেশে এবং বাকি 8টি হচ্ছে উদর দেশে। তাহলে কতটি? 10টি। বক্ষ দেশে 2টো, উদর দেশে 8টি। এবং এই বক্ষদেশ সহ উদর দেশের প্রথম 2 জোড়া এরা শ্বাস গ্রহণে কাজ করে, আর শ্বাস ত্যাগে কাজ করে হচ্ছে উদর দেশে প্রথম 2টো বাদ দিয়ে বাকি 6টি। তাহলে আমরা শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের ক্ষেত্রে ওদের একটু অন্যরকম বা ব্যতিক্রমতা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে ওদের নাসারন্ধ্র বা শ্বাস গ্রহণের অংশটি যেটা বাইরের পরিবেশ থেকে ও অক্সিজেন গ্রহণ করে সেটা হচ্ছে স্পাইরাকল। ঠিক আছে, এই স্পাইরাকলগুলো দিয়ে সে শ্বাস গ্রহণ করে। এখন এই শ্বাস গ্রহণ করার পর সে একটা চেম্বারে যায়, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম, এবং সেই অ্যাট্রিয়ামটা হচ্ছে আমরা একটু লক্ষ্য করি এখানে, এই স্পাইরাকলের পর যে গহ্বরটায় যায় সেটা হচ্ছে অ্যাট্রিয়াম গহ্বর। সেখানে অসংখ্য ছোট ছোট আমরা ব্রিসেল দেখতে পাই, যেগুলো আমরা যেমন আমাদের নাকের ভিতরের লোম ধুলাবালিকে আটকে রাখে, ঠিক একই রকম অ্যাট্রিয়ালেও একই অবস্থা, এবং একটা ভালভও থাকে। এরপর চলে যায় হচ্ছে ট্রাকিয়া, অসংখ্য ট্রাকিয়া, এবং ট্রাকিয়াগুলো অত্যন্ত পুরু এবং 3 স্তর বিশিষ্ট। এবং আমাদের যেমন ট্রাকিয়াতে রিং থাকে, তরুণাস্থির রিং, ঠিক একই রকম কিন্তু বন্ধুরা ওইখানে ট্রাকিয়ায় টিনিডিয়া থাকে, এবং এই টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না, এবং বিশেষ করে অন্তঃপ্রাচীরে এদের টিনিডিয়া থাকায় চুপসে যায় না, এবং এটি বায়ুপূর্ণ থাকে এবং এদের ব্যাসটা অনেক বড় হয়ে থাকে। এরপর আমরা যদি একটু লক্ষ্য করি ওর ট্রাকিয়াটা কতগুলো, আসলে এইখানে একটু লক্ষ্য করো, ট্রাকিয়ার সাথে আরেকটা মজার জিনিস আছে, ঘাসফড়িং কিন্তু উঠতে পারে, এবং উড়ার জন্য তার উড্ডয়ন অভিযোজনের জন্য ওদের বায়ুথলিও থাকে। এদের সাথে প্রত্যেকটা ট্রাকিয়ার সাথে বায়ুথলিও দেখতে পাই। এখন আসো বন্ধুরা, এই ট্রাকিয়াগুলো কিভাবে অবস্থান করে। আমরা এখানে 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেখতে পাই। এখানে দেখো, এখানে এই জায়গায় এটা পৃষ্ঠীয় অংশ দেখাচ্ছে, পিঠের দিকে এইরকম একটা ট্রাকিয়াল কাণ্ড, এরকম একটা ট্রাকিয়াল কাণ্ড, এটা 1 জোড়া। আবার পার্শ্ব দিকে 1 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এই যেটা এখানেও দেখা যাচ্ছে, আর নিচের দিকে একটা অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড। তাহলে আমরা কয়টা পেলাম? 3টা। একটা হচ্ছে পৃষ্ঠীয়, পার্শ্বীয়, যেটা এখানেও কমন, আর পার্শ্বীয়র সাথে কিন্তু স্পাইরাকল যুক্ত থাকে, মনে থাকবে। আচ্ছা, আর একটা হচ্ছে অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড, এবং প্রায় অসংখ্য, বিশেষ করে 10 জোড়া বলা হয়, 10 জোড়া অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড রয়েছে। এই ট্রাকিয়াল কাণ্ডগুলো দিয়ে সে শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করে, এই অক্সিজেন গ্যাস বিনিময় করে। তো চলো, এই ট্রাকিয়াল কাণ্ডটা কিভাবে অবস্থান করে, আমরা এখানে বোধহয় পার্শ্বীয় ট্রাকিয়াল, অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডটা দেখছি, তার সাথে স্পাইরাকল যুক্ত থাকে, নিচের এই পাশে অঙ্কীয়টা থাকবে, আর আরেকটা দেখতে পাচ্ছি পৃষ্ঠীয়। আমরা এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পৃষ্ঠীয়। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখতে যাচ্ছি এর আগের পার্টটায়, একটু দেখো, এরকম অঙ্কীয়, পার্শ্বীয়, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এবং অসংখ্য প্রায় 10 জোড়া অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড অবস্থান করছে। এইভাবে এরা অক্সিজেন গ্রহণ করে। কিন্তু এই ট্রাকিয়াগুলো আবার দেহের বিভিন্ন অংশে, একটু লক্ষ্য করো, এই ট্রাকিয়াগুলো দেহের বিভিন্ন অংশে ছোট্ট ছোট্ট ট্রাকিওলে বিভক্ত হয়। এই ছোট ছোট জিনিসগুলো ট্রাকিওল, এবং এই ট্রাকিওলগুলোকে আমরা একটু যদি দেখি, এইটা হচ্ছে একটা প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ। এই কোষটার ভিতরে নিউক্লিয়াস থাকে, এবং এই কোষ থেকে যে ছোট ছোট শাখা চলে যায় দেহকলায়, যেগুলোকে আমরা বলি ট্রাকিওল। তাহলে ট্রাকিয়াটা বলা হয় হচ্ছে যেটা স্পাইরাকল থেকে সৃষ্টি, এবং যেটার ভিতরে টিনিডিয়া থাকে, বায়ুপূর্ণ, ব্যাস প্রযু বিশিষ্ট। আর ট্রাকিওল বলা হয় যেটা ট্রাকিওল কোষ থেকে তৈরি, এবং যেটা একেবারেই ট্রাকিওল রসপূর্ণ থাকে, বিশেষ করে এটার ভিতরে একটা তরল থাকে যেটা ট্রাকিওল রস, এবং ট্রাকিওল রসের মাধ্যমে এটা
চলে যায় একেবারে দেহকলার কাছে। তাহলে ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে পার্থক্য আসতে পারে, এবং কীভাবে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করে সেটাও কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, দ্রুত তোমরা শেয়ার করো তোমাদের যারা যারা অন্যান্য বন্ধুরা আছে যারা আমাদের এই 10 মিনিট স্কুল HSC প্রোগ্রাম বিশেষ করে দেখতে আগ্রহী, তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আমরা সবাই মিলে আজকে বায়োলজির ক্লাসটা আরও একটু প্রাণোচ্ছল আর একটু ভালো লাগার বিষয়টা শেয়ার করে নিই। তো চলো এর পরের পোর্শনে আমরা আসি। এরপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী কার বলতে পারো? আমাদের রয়েছে কি আর ওদের কি রয়েছে? আমাদের যে অক্ষিটা সেটা হচ্ছে সরলাক্ষী, আর ওদের যে অক্ষিটা সেটা হচ্ছে পুঞ্জাক্ষী। আসলে এটার ভিতরে অসংখ্য ছোট ছোট অক্ষি বা চোখ রয়েছে, এবং এদের প্রত্যেকটা একককে বলা হয় ওমাটিডিয়াম। কি বলা হয়? ওমাটিডিয়াম। আর আমাদের কিন্তু সরলাক্ষী, আমাদের চোখটা কিন্তু একটা ইমেজ দেখে সবসময় একরকম, আর ওরা কিন্তু দিনে এবং রাতে দু ধরনের ইমেজ দেখে। তো এক্ষেত্রে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ঘাস ফড়িংয়ের চোখে প্রায় 1800 থেকে 2000 ওমাটিডিয়াম রয়েছে, আর আমাদের চোখে একটাই কিন্তু। এটাই হলো পার্থক্য। এরপরে চলো আমরা কিন্তু ইমেজ দেখি একটা। অনেক সময় এটাও আসতে পারে পুঞ্জাক্ষীর এবং সরলাক্ষীর মধ্যে পার্থক্য লিখো, তখন তোমাকে বুঝে লিখতে হবে, ঠিক আছে? এবং আমাদের বিশেষ করে রেটিনাতে রড ও কোন কোষ থাকে, যেটা কিন্তু আমাদের ভিশন দেখতে সাহায্য করে। ওদের কিন্তু সেরকম কিছু নেই। চলো তাহলে ওদের ওমাটিডিয়ামটা কীরূপ সেটা একটু দেখে নিই। এখানে দেখছো একটা ওমাটিডিয়ামের ছবি। এইটাকে আমরা একটা পুঞ্জাক্ষী এঁকেছি। এই পুঞ্জাক্ষীর আমরা একটা একক হিসাবে, একটা অংশ হিসাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো তোমরা যেভাবে পুঞ্জাক্ষী পড়ো আমি সেভাবে কিন্তু বলবো না, আমি একটু বলতে চাই অন্যভাবে। একটু লক্ষ্য করো, ওর আলোক প্রতিসরণ করতে দেয় যে অংশটা, যেটা দিয়ে আলোক যায়, সে অংশটা কি কি রয়েছে? সেটা হচ্ছে কর্নিয়া, তারপর রয়েছে ক্রিস্টালাইন কোন, তারপর রয়েছে র্যাবডম। তাহলে এই অংশটা আলো প্রতিসরণ করতে দেয়। আর এর চারদিকে কতগুলো কোষ আছে, যেগুলো হচ্ছে কর্নিয়ার কাছে দুটি কর্নিয়াজেন কোষ আছে, যার নিঃসরণ তৈরি করে কর্নিয়া, ঠিক আছে? আর তারপরে রয়েছে ক্রিস্টালাইন কোন, যার চারদিকে রয়েছে ক্রিস্টালাইন কোন কোষ। এবং এই কোন কোষটা আমরা একটু লক্ষ্য করি, যদি এখানে দেখো ক্রিস্টালাইন কোণের চারদিকে কিন্তু এখানে চারদিকে 1 2 3 4 চারটা কোষ রয়েছে, ক্রিস্টালাইন কোন কোষ। এবং তারপর দেখো আছে র্যাবডম, আলো প্রতিসরণশীল অংশ, যার নিঃসরণ আসলে রেটিনুলার কোষ বা এই 60টি রেটিনুলার কোষ তৈরি করছে। তাহলে আবার একটু চলো, আলোক প্রতিসরণশীল অংশগুলো তৈরি হচ্ছে কিছু কোষ থেকে, যেমন কর্নিয়াজেন কোষ ছিল 2টি, যেটা তৈরি করে কর্নিয়া। ক্রিস্টালাইন কোন কোষ ছিল 4টি, যেটা তৈরি করে ক্রিস্টালাইন কোন। আর রেটিনুলার কোষ হচ্ছে 60টি, যা তৈরি করে র্যাবডম। বুঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এরকম, এইখানেও দেখা যাচ্ছে র্যাবডমের চারদিকে এরকম 60টি রেটিনুলার কোষ। এখন আছো পুরো বিষয়টা, এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা কতগুলো পর্দা দিয়ে বা পিগমেন্ট মেমব্রেন দিয়ে আমরা আলাদা করতে গেলে, প্রত্যেকটা ওমাটিডিয়াম কতগুলো পিগমেন্ট মেমব্রেন দিয়ে আলাদা করা। এখন একটু লক্ষ্য করো, এখানে এই পিগমেন্ট মেমব্রেনটার নাম হচ্ছে আইরিশ পিগমেন্ট মেমব্রেন বা আইরিশ পর্দা। এর ভিতরে অসংখ্য পিগমেন্ট রয়েছে। আর তারপর আছে এই রেটিনুলার কোষকে ঘিরে রেখেছে রেটিনাল শীট, যেটাও অসংখ্য পিগমেন্ট দিয়ে তৈরি। তাহলে আমরা 3টা অংশ বুঝতে পারছি। একটা হচ্ছে আলোক প্রতিসরণশীল অংশ, যা কিছু কোষ থেকে নিঃসরণ হয়, এবং পর্দা। আলোর প্রতিসরণশীল অংশটা একেবারে মাঝখানে, যার মধ্যে আছে কর্নিয়া, ক্রিস্টালাইন কোন আর র্যাবডম। আর আছে কর্নিয়াজেন সেল, ক্রিস্টালাইন কোন কোষ, রেটিনুলার কোষ। তারপর বাইরের দিকে আইরিশ পিগমেন্ট আবরণ, আর আছে হচ্ছে রেটিনাল শীট।
তাহলে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আমি দেখাচ্ছি। এ কারণে দেখাচ্ছি যে এদের ফাংশনও দেখবা একটু অন্যরকম, এবং তখন দেখবা যে এই আলাদা করার কারণে তোমার বোঝা খুব সহজ হচ্ছে। এখানে আরেকটা বিষয়, প্রত্যেকটি ওমাটিডিয়াম কিন্তু একটা ভিত্তি পর্দার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং তার নিচে কিন্তু কতগুলো নার্ভ তন্তু রয়েছে। তো বন্ধুরা, এই নার্ভ তন্তুগুলো একসাথে হয়ে ওদের কিন্তু মস্তিষ্কে চলে যায়। তো এইভাবে এক একটা ওমাটিডিয়াম সৃষ্টি হয়। তো ওমাটিডিয়ামগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ওমাটিডিয়ামগুলো কাজ করে কিভাবে, চলো তা দেখার আগে বন্ধুদের আবার একটু শেয়ার করে দেখিয়ে নেই, কারণ ওমাটিডিয়ামের কাজ অনেক কঠিন জিনিস, কিন্তু খুব সহজে দেখাবো ইনশাল্লাহ। এই জন্য দ্রুত বন্ধুদের শেয়ার করে নাও যে আজকে 10 মিনিট স্কুলে আমাদের এই ওমাটিডিয়ামের ভিশন বা পজিশন এবং সুপারপজিশন ভিশনটা কীভাবে হচ্ছে সেটা খুব সহজে বোঝানোর জন্য আমরা একটা ফিগারে চলে যাচ্ছি, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে তা জানিয়ে দাও। দেখো, আমরা এক্ষেত্রে একটু লক্ষ্য করি, আমরা যখন কোনো দিনের আলোতে তাকাই তীব্র সূর্যালোকের দিকে, তখন আমাদের চোখের পিউপিলটা ছোট হয়ে যায়, আইরিশটা বড় হয়ে যায়, তাই না? তখন আমরা কিন্তু প্রচণ্ড আলোতে দেখার ক্ষেত্রে আমরা তখন পিউপিলকে ছোট করে দেই, আইরিশটাকে আমরা বড় করে দেই, আইরিশ পর্দাটাকে। ঠিক একই রকম কাজ করে, কিন্তু কিভাবে করে একটু লক্ষ্য করো যে আইরিশ পর্দাগুলো দিনের আলোতে হয় কি, আমরা আস্তে আস্তে এদের প্রসারিত হওয়ার কারণে প্রত্যেকটা ওমাটিডিয়ামের মাঝখানে যে সুচার আছে, সেই সুচারের মাঝখানে আইরিশ পিগমেন্ট মেমব্রেন আছে, সেগুলো বড় হয়ে আসে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আলোটাকে সে বিশেষ করে যে দর্শন ইমেজটা আছে, ধরো এটা একটা বস্তু, এটা A B C তিনটা জিনিস আছে। এখন দেখো, এই আইরিশ যখন প্রসারিত, তখন একটা বিষয়, A থেকে সরাসরি র্যাবডমে পতিত হয় এর আলোকরশ্মি, B থেকে সরাসরি আসে, C থেকে সরাসরি আসে, কিন্তু তির্যক যতগুলো আসে সেগুলো একটাও র্যাবডমে পৌঁছায় না। কারণটা হচ্ছে সে শোষিত করে ফেলে, এই আলোক তির্যক রশ্মিগুলোকে শোষণ করে ফেলে। ফলে আমরা কোনো একটা বস্তুকে যদি একটা কাগজ কেটে আমরা দেখতে চাই, কিন্তু আমি তার সম্পূর্ণ ছবি দেখতে পাবো না, প্রতিবিম্বটা। এর কারণটা হচ্ছে যে এখানে শুধুমাত্র উলম্ব রশ্মিগুলোই আসছে, তির্যক রশ্মিগুলো আসতেছে। এই র্যাবডম এর উলম্ব রশ্মি দেখছে, কিন্তু বিটার তির্যক রশ্মি দেখতে পাচ্ছে না, বা বি এর অংশও দেখতে পাচ্ছে না। ফলে পুরো সম্মুখ এই প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, প্রতিবিম্ব অসম্পূর্ণ হচ্ছে এবং স্পষ্ট, হ্যাঁ সে দেখতে পাবে স্পষ্ট। তো এই ধরনের প্রতিবিম্বটা গঠনটাকে আমরা বলি অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। বোঝা গেছে বন্ধুরা? তাহলে আমরা এই মোজাইক প্রতিবিম্ব দেখে হচ্ছে ও দিনের বেলায়, ঠিক আছে? এর পরের অংশটা আসো, আর রাতের বেলা কি হয়, রাতের বেলা কি হচ্ছে আমরা একটু দেখে নেই। রাতের বেলা এদের কি ঘটনা ঘটছে। রাতের বেলা দেখা যাচ্ছে আমরা মানুষ যখন কোনো কিছু দেখতে যায় অন্ধকার ঘরে, তখন চোখ দুটো কিন্তু বড় হয়ে উঠে, আইরিশটা সংকোচন হয় এবং পিউপিলটা বড় হয়ে যায়, যেন বেশি করে দেখতে পায়। ঠিক একই রকম ওদের কি হচ্ছে, ওদের যে আইরিশ পিগমেন্ট আবরণগুলো সবগুলো সংকুচিত হয়ে আসতেছে। সংকুচিত হয়ে আসার কারণে দেখা যাচ্ছে যে আলোকরশ্মি উলম্বভাবে যেটা আসতেছে এবং তির্যকভাবে আসতেছে, সবগুলোই র্যাবডমগুলো ধরছে। দেখা যাচ্ছে এই র্যাবডমটি এ থেকে আসতেছে, যে আলোকরশ্মি উলম্ব সেটাকেও গ্রহণ করছে, বি এরটাও গ্রহণ করছে, সি এরটাও গ্রহণ করছে। ফলে একই জিনিস যদি দুবার তিনবার আসে, আমরা যেমন পেপারে দেখা যায় অনেক ছবি একবার আসলো, তারপর আবার আরেকবার আসলো, অনেক সময় এরকম লেখাও যদি দুইবার হয়ে যায়, তখন কিন্তু আমরা স্পষ্ট দেখি না, অস্পষ্ট লাগে, কিন্তু জিনিসটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় যে না এইটা একটা জিনিস। ঠিক একই রকম করে যখন রাত হয়, তখন তাদের আইরিশ পিগমেন্ট মেমব্রেনগুলো সংকুচিত হওয়ার কারণে উলম্ব এবং তির্যক সব রশ্মি সে গ্রহণ করতে পারে। বিশেষ করে প্রতিটা র্যাবডমই তার
উলম্ব, সরাসরি উলম্ব এবং তির্যক সবই দেখতে পারে বলে তার প্রতিবিম্ব সম্পূর্ণ কিন্তু অস্পষ্ট হয়ে যায়। তাহলে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা এই ধরনের প্রতিবিম্ব সম্পূর্ণ এবং অস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। একে আমরা বলি সুপারপজিশন প্রতিবিম্ব। তো বন্ধুরা, আমরা এই প্রতিবিম্ব গঠনটা এখানে খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা মানবদেহের পৌষ্টিকতন্ত্রে যাব। তো আমরা চলো একটু পৌষ্টিকতন্ত্রের কয়েকটা স্লাইড দেখি। এই একটু পৌষ্টিকতন্ত্র আমরা এর পরেরটায় স্লাইড শেষ, আরেকটা বিষয় যাবো। এখানে দেখো, এর পরের বিষয়ে আমরা চলো এখন দেখব মানব পৌষ্টিকতন্ত্র। তো মানব পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানব পৌষ্টিকতন্ত্রের অংশগুলো কী কী। এখানে দেখো, আমরা এই পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র থেকে প্রশ্ন আসতে পারে বন্ধুরা, মানবদেহ থেকে প্রশ্ন আসবে এবং মানব পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পৌষ্টিকতন্ত্রের অংশগুলো কী কী এবং অবস্থান আছে আমরা তো আমরা পৌষ্টিকতন্ত্রের অংশগুলোর মধ্যে আসো আমরা কী কী অংশ, যে কোনো পৌষ্টিকতন্ত্রের দুটো অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীর অংশগুলোর মধ্যে আছে দেখো মুখছিদ্র, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই মুখছিদ্র, তারপর মুখগহ্বর, তারপর অন্ননালী, তারপর পাকস্থলী, এরপর ডিওডেনাম, তারপর রয়েছে জেজুনাম, তারপর রয়েছে ইলিয়াম এবং এরপর সিকাম, তারপর আছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, রেকটাম এবং পাইপ। তাহলে পৌষ্টিক তন্ত্রের ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর এখন যদি আমরা বলি তাহলে পৌষ্টিক নালীর আর একটা কী অংশ আছে সেটা হচ্ছে, বলতে পারবা? সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, পৌষ্টিক গ্রন্থি। এবং এই পৌষ্টিক গ্রন্থির ক্ষেত্রে আমরা মুখগহ্বরে 3 জোড়া পৌষ্টিক গ্রন্থি দেখতে পাই। একটা হচ্ছে প্যারোটিড, যেটা কানের নিচ থেকে আছে, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে থাকে, আর সাবম্যান্ডিবুলার, সেটা হচ্ছে নিম্নচোয়াল, ম্যান্ডিবল মানে নিম্নচোয়াল, নিম্নচোয়ালের গোড়ায়। তাহলে প্রথম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে মুখগহ্বরে থাকে, তারপরেরটা পাকস্থলীর অন্তর্গাত্রে গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপরেরটা হচ্ছে আমরা যকৃৎ, কিন্তু পৌষ্টিক গ্রন্থি নয়, কিন্তু যকৃৎ পিত্ত উৎপাদন করে। আর অগ্নাশয় থেকে, অগ্নাশয় একটা পৌষ্টিক গ্রন্থি, এখান থেকে পৌষ্টিক গ্রন্থি, এই গ্রন্থি থেকে আমরা দেখি এনজাইম নিঃসরণ করতে থাকে। এছাড়াও ডিওডেনামে গবলেট কোষ আছে, এক কোষী, যেখান থেকে এনজাইম নিঃসরণ হয়। তো এখন আসো বন্ধুরা, আমরা এই বিষয়টাই একটু একটা ভিডিওর মাধ্যমে একটু দেখতে চাই। চলো আমরা একটু ভিডিওটা দেখি। দেখো, আমরা যখন একটু লক্ষ্য করি শব্দ, এখন একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে মুখছিদ্র, মুখছিদ্রের মধ্যে খাদ্য মুখগহ্বরে ঢুকছে। আমরা বিভিন্ন ধরনের দাঁত রয়েছে আমাদের, এই দাঁতের মাধ্যমে বিশেষ করে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 4 ধরনের দাঁত করে। এবং এক্ষেত্রে দেখো স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমাদের বিভিন্ন এনজাইম নিঃসরণ হচ্ছে। এবং দেখো খাদ্য যখন মুখগহ্বর থেকে গলবিলে আসে তখন এখানে সফট প্যালেট বা আলজিহ্বা, আর এখানে আছে এপিগ্লটিস বা উপজিহ্বা। এই উপজিহ্বাটা এটাকে দেখো শ্বাসনালীতে খাদ্যকে ঢুকতে দিচ্ছে না, ফলে খাদ্যটা কিন্তু অন্ননালীতে চলে যাচ্ছে। এবং এই অন্ননালীর মধ্যে দিয়ে আমরা দেখি খাদ্যটা ক্রমসংকোচন হচ্ছে। এটা অন্ননালীটা কি অনিচ্ছিক পেশি, এবং তাই এখানে কি হচ্ছে, ক্রমসংকোচন হচ্ছে। ক্রমসংকোচনের মাধ্যমে এটা চলে যাচ্ছে পাকস্থলীতে। পাকস্থলীতে আমরা জানি যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, যার ভিতর থেকে এখানে আসলে পাকস্থলীতে মূলত পরিপাক হয় প্রোটিন জাতীয় খাবার। এখানে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন ক্ষরণ হয়, যা পরবর্তীতে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে রেনিন, দুগ্ধ কেসিনকে যারা প্যারাকেসিনে পরিণত করে, রেনিনকে মিশ্রিত হয়।
এরপরে এটা চলে আসে এই খাদ্য উপাদানটা এখানে সূচন প্রসারণ হওয়ার পরে কাইম তৈরি করে। সেই কাইমটা চলে আসে, আমরা দেখতে পাচ্ছি এই পাইলোরিক স্ফিংটার দিয়ে ডিওডেনামে। ডিওডেনামে আসার পরেই এখানে কিন্তু যকৃৎ থেকে পিত্ত উৎপাদন হয় এবং সেটা পিত্তাশয় বা গল ব্লাডারে জমা থাকে, সেখান থেকে পিত্ত ক্ষরণ হয়। পিত্ত ক্ষরণ হয়ে এটা ডিওডেনামে খাদ্য আসার সঙ্গে সঙ্গে পিত্ত আসে এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসে। অগ্নাশয় এখানে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সব ধরনের খাদ্যই কিন্তু এখানে পরিপাক হয়। পরিপাক হওয়ার পর যেটা সরল খাদ্য উৎপাদন হয়, সেই খাদ্য উপাদানগুলো শোষণ করে হচ্ছে এই ইলিয়াম, এবং ইলিয়ামের অন্তঃপ্রাচীরে ভিলাই থাকে, ভিলাই কিন্তু শোষণ করে। আর এই জায়গায় সিকামের ক্ষেত্রে একটা অ্যাপেন্ডিক্স থাকে। আমরা জানি যে একমাত্র পৌষ্টিকনালীতে দুটো অংশ আছে, একটা আমাদের আক্কেল দাঁত আর এই অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এটা অনেক সময় অবজেক্টিভ আসে যে কোনটি পরিপাক নালীতে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি, এর মধ্যে এই দুটো রয়েছে। তো এরপরে একটু লক্ষ্য করি আমরা একটু, তারপরে খাদ্য এখান থেকে চলে আসে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি অংশ। এরপরে আমরা দুটো ছবি আছে, ওই ছবিতে যাচ্ছি। দেখো এটার আমরা এটাই আসি, একটু দেখি, এটা বড় করে দেই। দেখো আমাদের এই পৌষ্টিক নালীর সম্পর্কিত বিষয়টাকে আমরা এভাবে দেখাচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা এই সম্পর্কিত সব কিছু পারবো। প্রথমত আমরা এটাকে এভাবে ভাগ করেছি, পরিপাক নালীর অংশ, পরিপাক গ্রন্থি, এই গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম, নিয়ন্ত্রক হরমোন, যান্ত্রিক প্রক্রিয়া এবং রাসায়নিক প্রক্রিয়া। বুঝা গেছে বন্ধুরা? এইভাবে আমরা ভাগ করছি। প্রথমে আসো আমাদের মুখছিদ্র। এই মুখছিদ্রে পরিপাক কোনো গ্রন্থি নেই, আমরা দেখলাম তো বন্ধুরা। তারপর নিঃসৃত কোনো এনজাইম নেই, যেখানে পরিপাক গ্রন্থি নেই নিঃসৃত এনজাইম থাকবে না। তারপরে নিয়ন্ত্রক কোনো হরমোনও নেই, এখানে খাদ্য গ্রহণ বা খাদ্য প্রবেশটাই হচ্ছে মূল কাজ। তারপরের বিষয়টা হচ্ছে এখানে যেহেতু কোনো পরিপাক গ্রন্থি নিঃসৃত এনজাইম নেই, তাই রাসায়নিক প্রক্রিয়াও নেই। তাহলে চলো তারপরের কি হচ্ছে, আমরা এর পরের অংশটা একটু লক্ষ্য করি। মুখ গহ্বর। মুখ গহ্বরের ক্ষেত্রে 3 জোড়া লালা গ্রন্থি আছে, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। এখানে মিউকাস, টায়ালিন, মল্টেজ এই 3টে জিনিস ক্ষরণ করে। এবং এখানে একটু লক্ষ্য করো, দাঁত কি করছে? কর্তন, ছেদন, চর্বণের মাধ্যমে খাদ্যকে নিষ্পেষিত করছে এবং লালার সাথে, বিশেষ করে জিহ্বা করছে কি, লালার সাথে লালারস মিশ্রিত করছে। যেহেতু এখানে এনজাইম রয়েছে, সেখানে দেখো সিদ্ধ শর্করাকে টায়ালিন কিন্তু মল্টোজ, আর মল্টেজ এনজাইম যেটা মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। তার মানে আমাদের কার্বোহাইড্রেটের পরিপাকটা হচ্ছে একমাত্র মুখ গহ্বরে। এবং সেখানে দেখো এই টায়ালিন এবং মল্টোজ এই দুটোই ক্ষরণ হয়। এরপরে নেক্সট পোর্শনে আসো গলবিল। গলবিলে কোনো পুষ্টি গ্রন্থি নেই। গলবিলের কাজ হচ্ছে কোমল তালু খাদ্যকে বিশেষ করে টুকরো টুকরো করতে সাহায্য করে এবং এখানে রাসায়নিক কোনো প্রক্রিয়াও নেই। এরপরে দেখো অন্ননালী। অন্ননালীতে একটাই কাজ, সেটা হচ্ছে খাদ্যপিণ্ড এখানে পেরিস্টালসিস প্রক্রিয়া পাকস্থলীতে যায় এবং পরবর্তীতে পাকস্থলী এখানে এককোষী গ্রন্থি রয়েছে, এর মধ্যে মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, রেনিন এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন ক্ষরণ করে। এখানে অবশ্য গ্যাস্ট্রিন হরমোন এবং সিক্রেটিং এরা আসে এবং গ্যাস্ট্রিন হরমোন মূলত এখানে নিয়ন্ত্রণ করে এবং এখানে যেটা হয় খাদ্যপিণ্ডকে পরিপাকের মাধ্যমে কাজ করে। পরিপাক ক্ষেত্রে খাদ্যপিণ্ডকে এখানে পাকস্থলীটাকে কাইম বা মন্ডে পরিণত করে এবং এখানে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে পরিণত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে। খাদ্যস্থ জীবাণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। প্রোটিন পেপসিনের মাধ্যমে আমরা দেখতে পাই প্রোটিন এখানে ভেঙে যায় পেপসিনের মাধ্যমে এবং দুগ্ধ কেসিনটা প্যারাকেসিনে পরিণত হয়। তাহলে বন্ধুরা আমরা এর মাধ্যমে দেখতে পেলাম যে কিভাবে আস্তে আস্তে খাদ্যবস্তু পাকস্থলীতে পরিপাক হয়। আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাকস্থলীতে পরিপাকটা কিভাবে হয়। আমরা এর পরের পোর্শনটা একটু দেখে নিই। এর পরের পোর্শনে চলে আসি। হ্যাঁ, ক্ষুদ্রান্ত। এর পরের পোর্শনে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে ক্ষুদ্রান্তের পোর্শনটা আমরা একটু দেখি। এটা এর পরের পোর্শনে একটু লক্ষ্য করো,
ক্ষুদ্রান্ত্রের অংশ। আমরা জানি যে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তাই না বন্ধুরা, তিনটা অংশ। এবং এই তিনটা অংশের বিশেষ করে অগ্নাশয় থেকে আমাদের বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। এর মধ্যে আছে প্রোটিন পরিপাক, কার্বোহাইড্রেট পরিপাক এবং লিপিড পরিপাকের এনজাইম। তো এই এনজাইমগুলো আসে এবং অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি বন্ধুরা, এবং এই মিশ্র গ্রন্থির মাধ্যমে এরা কাজ করে। এবং এখানে বিশেষ করে এখানে প্রত্যেকটা এনজাইমই সরল খাদ্য উপাদানে পরিণত হয়। বিশেষ করে আমরা জানি যে যকৃতের যে পিত্তথলিতে যে পিত্তরস উৎপন্ন হয়, সেই পিত্তরসগুলো কিন্তু বড় বড় চর্বির কণাকে ভেঙে ছোট ছোট কণাকে পরিণত করে, এবং এটা কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়া। এরপরে বিভিন্ন এনজাইমগুলো এগুলোকে সরল উপাদানে পরিণত করে। এবার চলো বন্ধুরা, আমাদের এখানে একটা ভিলাইয়ের ছবি দিচ্ছি। এটা আসলে আমাদের ইলিয়ামের অংশ। এই ভিলাইয়ে কি থাকে? ভিলাই থাকে লসিকা বাহিকা আর থাকে কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা প্রচুর পরিমাণ রক্ত থেকে আমাদের ইলিয়াম থেকে খাদ্য উপাদানকে শোষণ করে এবং ল্যাকটিয়ালও কিছু খাদ্য শাসন করে। এবং বিশেষ করে আমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে, কাইলোমাইক্রোম। কাইলোমাইক্রোম কি? আমরা চর্বি জাতীয় খাবারগুলোকে আমরা এই কাইলোমাইক্রোমের মাধ্যমে আমরা শোষণ করতে দেখি। এইখানে এই উপাদানগুলো শোষণ হয়। এবার আসো, একটা প্রশ্ন এখানে আসতে পারে বন্ধুরা, একটা হচ্ছে যকৃতকে কেন জৈব গবেষণাগার বলা হয়? আর একটা আসতে পারে হচ্ছে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? তো এই ক্ষেত্রে একটু বন্ধুরা তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা অগ্নাশয়ে মিশ্র গ্রন্থির কথাটা আগে আসি। অগ্নাশয়ের যদি প্রস্থচ্ছেদ দেখি তাহলে দেখব যে অসংখ্য লোবিউল আছে এবং কতগুলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ রয়েছে। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ রয়েছে। এই লোবিউল কোষগুলো থেকে আমরা জানি যে এনজাইমগুলো ক্ষরণ হয়। ওর এনজাইমগুলোর মধ্যে প্রোটিন পরিপাকগুলোর মধ্যে আছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইলোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ। আর শর্করা পরিপাকের জন্য রয়েছে অ্যামাইলেজ, মল্টেজ, এবং লিপিড পরিপাকের জন্য লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল। তাহলে এই এনজাইমগুলো রয়েছে হচ্ছে লোবিউল থেকে নিঃসরণ হয়। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসরণ হয় হরমোন। হরমোনগুলোর মধ্যে আলফা সেল থেকে গ্লুকাগন আর বিটা সেল থেকে ইনসুলিন। ইনসুলিন কথা জানো, ইনসুলিন রক্ত গ্লুকোজের পরিমাণকে কমায় আর গ্লুকাগন রক্তের গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। তাহলে রক্ত গ্লুকোজের নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ইনসুলিন। তাহলে এখন আসো, আমাদের এই ক্ষেত্রে এর লোবিউল কোষগুলো থেকে নিঃসরিত হয় হচ্ছে এনজাইম, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হয় হচ্ছে হরমোন। এই কারণে আমরা এটাকে মিশ্র গ্রন্থি বলি, কারণ হরমোন নিঃসরণ করে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর এনজাইম নিঃসরণ করে বহিঃক্ষরা গ্রন্থি। আর দুটো গ্রন্থি এখানে আছে বলে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এবার চলো আমরা দেখে নেই এর পরের পোর্শনটা। আন্তরিক পরিপাক, বিশেষ করে গবলেট কোষ থেকে, অন্তরের গায়ের থেকে যে গবলেট কোষ থাকে সেই ক্ষেত্রে লিপিড পরিপাকে লাইপেজ, অ্যালকাইন লাইপেজ আছে। শর্করা পরিপাকে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ আছে। নিউক্লিয়াস পরিপাকে নিউক্লিয়াস, নিউক্লিওটাইডেজ এবং নিউক্লিওসাইডেজও রয়েছে। আমরা এখানে দেখি এদের কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়া আছে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেজ। মল্টেজ ভেঙে গ্লুকোজ আর গ্লুকোজে পরিণত করে 2 অণু গ্লুকোজে। সুক্রেজ এনজাইম একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটেজ এনজাইম গ্লুকোজ আর গ্যালাক্টেজ পরিণত করে। স্টার্চ ডেক্সট্রিনকে অ্যামাইলেজ সরল শর্করায়, আর পলিপেপটাইডেজকে অ্যামাইলোপেপটাইডেজ অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। নিউক্লিওটাইডেজ কি করে? চিনি, ক্ষার ও ফসফরিক অ্যাসিডে পরিণত করে। আমরা বৃহদান্তের ক্ষেত্রে দেখি, বৃহদান্তে কিন্তু কোনো পরিপাক হয় না। বৃহদান্ত মূলত গাজন প্রক্রিয়ায় পাচিত খাদ্য থেকে বিভিন্ন প্রোপানিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, প্রোপানল, বিউটানল এগুলো তৈরি হয় এবং এরপরে বৃহদান্তর মূলত মল তৈরি করতে সাহায্য করে এবং খাদ্যের অপাচ্য অংশ বায়ুপথ দিয়ে বের হয়ে আসে। তো বন্ধুরা, আমরা এছাড়াও আমাদের বাকি একটু সময়টায় আমরা একটা কাজ করতে পারি। চলো, আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের মানব দন্ত সংকেত এবং এর অংশগুলো, বিশেষ করে দাঁতের গঠন।
আমরা চলো একটু দাঁতের গঠনটা একটু দেখে নিই। আমাদের চোয়ালে প্রায় 4 ধরনের দাঁত আছে। এর মধ্যে আছে এটা ইনসেজার বা কর্তন, এটা ছেদন, এটা প্রাকপেশন, প্রিমোলার, আর একটা হচ্ছে পেশন। তো এই ক্ষেত্রে এই সংকেতটা লেখার নিয়মটা হচ্ছে, একটু লক্ষ্য করো, এই কর্তন, ছেদন, প্রাকপেশন এবং পেশনগুলো, এই দাঁতগুলো একটা মানব দন্ত সংকেত আসতে পারে তোমাদের। তো এক্ষেত্রে আমাদের অর্ধ চোয়ালের দাঁতের সংখ্যা কতগুলো একটু লক্ষ্য করো। দন্ত সংকেত, মানব দন্ত সংকেত আমরা একটু লক্ষ্য করি। এখানে ইনসাইজার 2, ক্যানাইন 1, প্রিমোলার 2, মোলার 3। এটা আবার নিচের পারিতে, এটা অর্ধ মারিতে হয়, ক্যানাইন 1, প্রিমোলার 2, মোলার 3। তো আমরা এভাবে মানব দন্ত সংকেতে আমাদের দাঁতগুলো কতগুলো আছে সেটা ভাগ করে নিই। অর্ধ মারিতে আমাদের কতগুলো রয়েছে? ইনসেজার আমাদের 2টো, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টো, মোলার 3টা। তো এইটা আসতে পারে, অথবা দন্ত গঠনও আসতে পারে। সেক্ষেত্রে দন্তের গঠনগুলো আমরা দেখো, বাইরে থেকে এটা ক্রাউন, নেক আর রুট রয়েছে 3টা অংশ, এবং এরপরে বাইরে সবচেয়ে শক্ত অংশ এনামেল থাকে, যার নিচের অংশ থাকে ডেন্টাইন, তারপর থাকে হচ্ছে নিচের অংশ ডেন্টাইন, এবং তারপর থাকে পাল্প ক্যাভিটি। পাল্প ক্যাভিটির ভিতরে আমাদের ধমনী, শিরা, কৈশিক ঝিল্লি এবং স্নায়ুতন্ত্র রয়েছে। তো বন্ধুরা, তোমরা দ্রুত আমাদের 10 মিনিট স্কুলে মেসেজ দাও। আমরা তোমাদের পরবর্তী প্রোগ্রামে, মানে আজকে রাত 9টার সময়, তোমাদের যে যে বিষয়গুলো তোমরা মেসেজ করবে সেগুলোর ভিতরে গুরুত্ব দিয়েই আমি এর বিষয়গুলো আলোচনা করব। তো এভাবেই আমি নেক্সট দেখা হচ্ছে রাত 9টায়। আশা করি তোমরা উপস্থিত থাকবে এবং দ্রুত শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাই।